আচ্ছা, আমরা আজ মুখোমুখি সুজয় গুপ্ত, বিশিষ্ট সাংবাদিক, এখন অধ্যাপনা করেন। তার মুখে শুনব সাংবাদিকতাকে এখন সাংবাদিকতা না ওকালতি। আর এক শ্রেণীর দর্শক এবং পাঠক কি ধরিয়ে নিয়েছেন যে একতরফা জনমত তৈরি হবে? মুখ্যত এই দুটি প্রশ্ন নিয়েই আমরা আলোচনা করব। সুজয়, আমাদেরকে প্রথমে বল যে সাংবাদিকতা এখন সাংবাদিকতা কম, ওকালতি বেশি হয়ে গেছে বলে আমাদের মনে হচ্ছে। কারণ কোনো একটা পক্ষ না নিলে মিডিয়া টিকবে না, এই একটা ধারণা মিডিয়া কর্তৃপক্ষ এবং সাংবাদিকদের মনেও এখন বদ্ধমূল ধারণা হয়ে গেছে, এরকম একটা শোনা যাচ্ছে আর কি। এটা ঠিক না ভুল আমি বুঝতে পারছি না, কিন্তু শোনা যাচ্ছে। না, প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা কিছুকাল আগে একটা শব্দ খুব চলছিল, সেটা ছিল বাইনারি। হ্যাঁ, মানে মিডিয়ার কিছু প্রেজেন্টেশন, কিছু জিনিস এতে ধরো আজকে বামপন্থীরা ক্ষমতায় নেই আমাদের রাজ্যে, তারা মনে করতে পারে যে আমাদের খবরগুলো খুব সুকৌশলে সাপ্রেস করে যাওয়া হয়, কিন্তু মানুক আর নাই মানুক সেই বাইনারির মধ্যে পড়ে গেছে। সেই বাইনারির মধ্যে না থাকলে মিডিয়ার টিআরপি এখন নেই, টিআরপি নেই। পন্থীদের কর্মসূচি ঘাটে এসে আমরা বলে ফেললাম। বামপন্থীরা বিধানসভায় নেই, ফলত বামপন্থীরা বিধানসভায় নেই, বামপন্থীরা এটা বুঝে নিতে কোনো হয় না। আজকের মিডিয়া, যেখানে আমরা মিডিয়াকে মানে কর্পোরেট মিডিয়া বলতে অভ্যস্ত, সেখানে আজকের মিডিয়া বামপন্থীদের গুরুত্ব দেবে কোন কোন রসায়নে, কোন কেমিস্ট্রিতে। যেটুকু দিচ্ছে সেটা ব্যক্তিগত সম্পর্ক, এত বছর রাজত্ব করেছে সেই জায়গা থেকে। কিন্তু বামপন্থীরা তো এখন বিরোধী দল নয়, ফলত বামপন্থীরা এমন কিছু লড়াই আন্দোলন সংগঠিত করলে সেটা মিডিয়া হাইপ পাবেই। কিন্তু বামপন্থীদের কর্মসূচি, ইন জেনারেল যে কর্মসূচি, সাপোজ কোনো র্যালি বা কোনো অন্য কোনো মিটিং মিছিল, এগুলোকে মিডিয়া কভারেজ আগের মতো হবে এটা ভাবার কোনো কারণ নেই। এটা হবে না, এটা হওয়ার কথাই না, এটা কোথাওই ঠিক ছিল না যে এটা হতে হবে। কিন্তু যেটা যেটা আমি বলার চেষ্টা করছি, যে মিডিয়া এখন যে বাইনারির মানে ফাঁসে পড়ে গেছে, সেটাই তার টিআরপি এবং সেটাই তার জায়গা। তা সে হিন্দু মুসলমান হোক, তা সে এসআইআর নিয়ে টানাপোড়েন হোক, এগুলোই এখন মানুষের বিষয়। কারণ আমি সেদিনকে তোমাকে মানে ব্যক্তিগত আলাপচারিতায় একটা কথা বলছিলাম যে রাষ্ট্রের সন্ত্রাস কথাটা অনেক পরিচিত কথা তো, কিন্তু রাষ্ট্রের সন্ত্রাস যদি নাও বলো, এই যে একটা এসআইআর এর নামে কয়েকটা কাগজ নিয়ে কয়েক মাস ধরে মানুষ দৌড়াদৌড়ি করছে, আর কোনো আলোচনা নেই, আর কোনো উন্নয়নের খবর নেই, আর কোনো সমস্যা নিয়ে আলোচনা নেই, আর কোনো কিছু নেই। ফলত এটা করতে হবে, কারণ মানুষ ভয় পেয়েছে এসআইআর। সুতরাং মানুষের ভয়টাই তো আমার খবর, মানুষের ভয়টাই তো আমার টিআরপি। এখানে একটা কথা তো আসবেই যে বামপন্থীদের যে র্যালিটা, অনেক বড় একটা বাংলা মাছা যাত্রা হলো, সেখানে তো রেসপন্স পাওয়া গেল। সেখানে আমরা সর্বোচ্চ নেতৃত্বকে দেখলাম একদম নিবিড়ভাবে জনসংযোগ করলেন, বাড়িতে বাড়িতে গিয়ে শুনলেন কথা এবং তাদের তো রসদ সংগ্রহ করলেন। এই ব্যাপারগুলো মিডিয়াতে সেভাবে কিন্তু আলোচিত হলো না। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে টক শোগুলো হয়, সেখানেও বামপন্থীদের তোলা ইস্যুগুলো নিয়ে কিন্তু আলোচনা হয় না। হচ্ছে যে পয়েন্টগুলো নিয়ে হুমায়ুন কবিরের মসজিদ, সেটা নিয়ে লাগাতার চললো এবং এখনও চলছে। এবং অদ্ভুতভাবে আমরা দেখলাম যে যে বিষয়টা আমরা দেখতে পাই চারদিকে, সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক সামান্য কোনো একটা ইস্যু যদি উঠে আসে, সেটা নিয়ে একেবারে মানে পাঠকদের বা দর্শকদের মাথা একদম মানে ধোঁয়ায় আচ্ছন্ন করে রাখার একটা প্রবণতা আমরা মিডিয়ার কাছ থেকেও দেখতে পাচ্ছি। না, এটা তো তোমার ওই একই বিষয়। ধরো হিন্দু মুসলমান তাস, এটা এখন বিরোধী এবং শাসক ওরা যেভাবে খেলছে, এবং পুরীর মন্দির থেকে শুরু করে হুমায়ুন কবিরের মসজিদ, এই যে জার্নিটার মধ্যে তো মানে পুরীর মন্দির দীঘাতে চলে এলো, সেটা একটা টিআরপি প্রসঙ্গ। হ্যাঁ, এটা তো আমি কেন টিআরপি প্রসঙ্গ, মানুষ, আমি সেই দিনকে সম্ভবত তোমাকে বা অন্য কাউকে বলছিলাম যে এখন এই যে দীর্ঘ শাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই শাসনে মজা করেই বলছিলাম যে মানুষ একদিন যদি মাংস ভাত খেতে পারে সেটাতেই খুশি,
রোজের ডাল ভাতের নিশ্চয়তাটা আর মানুষ চাইছে না। কিন্তু এটা কি সত্যি খাওয়ারের ক্ষেত্রে সঠিক না? খাওয়ারের ক্ষেত্রে সঠিক না। একদমই। আমি এটা উদাহরণটা এই কারণে বলছি যে ধরো একটা শ্মশান ঘাট আমি সুন্দর করে সাজিয়ে দিলাম, একটা পুকুর ঘাট আমি সুন্দর করে সাজিয়ে দিলাম, এবার আমার রাস্তাঘাট দাঁত মুখ খিচিয়ে রয়েছে। কিন্তু তুমি যদি আগে দেখো বামপন্থীদের সরকারের সময় সামান্য রাস্তাঘাট খারাপ হলে, সামান্য বিদ্যুতে ঘাটতি হলে মানুষ পথে ঘাটে কত নিন্দা, কত সমালোচনা করতেন। এটা তো চোখে দেখা, এটাকে তো আমি অস্বীকার করতে পারি না। ফলত আমি এই জন্যই মজা করে বলছি যে এই মাংস ভাত সপ্তাহে একদিন সেটাই অভ্যস্ত হয়ে যাচ্ছে, রাদার রোজকার ডাল ভাতটা নিশ্চয়তা পাচ্ছে না। তাহলে সেখানে তোমার বাংলা বাঁচাও যাত্রা যে সাড়া তুলছে বা তুমি তোমার দলের তরফ থেকে তুমি যেটা বলছো সেটাকে কেন খবর করব আমি? সেটাকে আমি কেন খবর করব? তার মধ্যে আছে এটা কি? এটা তো খুব বাস্তবতা। মানে আমি যদি ওই খবরটার মধ্যে থাকি, ওই খবরটা, কারণ হুমায়ুন কবির নিয়ে এমনি একটা এখন সংশয়ের ইয়ে বাতাবরণ জল তৈরি ঘোলা হয়েছে। হচ্ছে যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সংখ্যালঘু ভোটারদের একটা অংশ সরে যাচ্ছে, হুমায়ুন কবিরের তাসটা খেলা হয়েছে। এই মতামত তো উঠে আসছে, এই গুঞ্জনও তো উঠে আসছে কিছু রাজনৈতিক মহলে। তাহলে এটার কোনো বাস্তবতা নেই তো। মানে এইটা ফলত এইটাই এখন মানুষ ওই যে মিডিয়ার একটা কথা, খাচ্ছে তাই খাওয়াচ্ছি। হুম। এখানে কি আরেকটা তথ্য কি সংযোজন করা উচিত বলে মনে হচ্ছে সুজয়, যে দেখতে পাচ্ছি বেশ কিছু সুপরিচিত সাংবাদিক, তারা একটা চাকরি করেন, মিডিয়ার মালিক নন তারা, আমি নিজে জানি তারা মিডিয়ার মালিক নন, মিডিয়ার অবস্থানকে তাদের নিজেদের অবস্থান বলে চালাতে হয়। কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে, অন্তত আরজি কর এবং তার পরবর্তী পর্যায়ে বেশ কিছু ইস্যুতে তারা তাদের ব্যক্তিগত মতামত সরকারকে ডিফেন্ড করা এবং কখনো কখনো অন্যায়, মানে ধর্ষণ খুনের মতো অন্যায়, নৈরাজ্যের মতো অন্যায়, দুর্নীতির মতো অন্যায়ের পাশে তারা দাঁড়িয়ে পড়ছেন জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে। এইটাকে কিভাবে দেখা হচ্ছে? এটা তো সাংবাদিক সেটা কি ব্যক্তিগত স্তরে না ব্যক্তিগত সাংবাদিক স্তরে, হিসাবে? ব্যক্তিগত স্তরে তো বটেই, কিন্তু সাংবাদিক হিসেবে তার পরিচিতি তো সোশ্যাল মিডিয়াতে অস্বীকার করা যায় না। মানে তুমি একটা বিশ্বাসযোগ্যতার কথা বলছো, এক্স্যাক্টলি। যে একটা প্রথম কথা পেশাগত স্বচ্ছতা, আর দ্বিতীয় কথা হচ্ছে সাংবাদিক হিসেবে তার বিশ্বাসযোগ্যতা। এক্স্যাক্টলি। না দেখো, এইটা আমি জানি ব্যক্তিগতভাবে, আমি প্রচুর সাংবাদিককে চিনি। প্রত্যেক হাউসের একটা নিজস্ব এডিটোরিয়াল পলিসি থাকে, সম্পাদকীয় নীতি থাকে, সেই অনুযায়ী তাদেরকে কাজ করতে হয়। আর এখন তো কর্পোরেট মিডিয়া এখন মানে 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 সর্বোচ্চ যিনি চ্যানেলের মাথায় বসে আছেন তারও হাত পা বাঁধা, তারও যদি ইচ্ছা থাকে সেও কিছু করতে পারবে না। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণপন্থীদের খবরগুলোকে বেশি করে হাইলাইট করা বা বামপন্থার বিরোধিতার। বিরোধিতা করা, এগুলো এটা তো খুব স্বাভাবিক জিনিস। আর দ্বিতীয় কথা, আমি এটা জানি ব্যক্তিগতভাবে, যেটা তোমাকে বলার চেষ্টা করছিলাম, যে ব্যক্তিগতভাবে প্রচুর সাংবাদিক আছে যারা একটা খবর করে এসে বলে যে এটা অমুক চ্যানেলে হলে ফাটিয়ে দিতাম, এখানে কিছু করতেই পারলাম না। এটা তার আক্ষেপ প্রকাশ পায়, এটা তার আক্ষেপ প্রকাশ পায়। সাপোজ আমি তোমাকে একটা এমনি উপমা দিয়ে বলছি, সাপোজ সে একটা কোনো দক্ষিণপন্থী মতাদর্শে বিশ্বাসী বা এডিটোরিয়াল পলিসিতে বিশ্বাসী, এরকম একটা সে চ্যানেলে কাজ করে। সে একটা খবর করে এলো, যে খবরটা করলো সে খুব সাদামাটাভাবে খবরটাতে তার ভূমিকা রোল প্লে করলো, কিন্তু সে বলল এই খবরটাই এমন একটা খবর, সেই খবরটাই হয়তো সে বামপন্থা মতাদর্শে বিশ্বাসী এমন কোনো সংবাদ মাধ্যমে থাকলে সে বলল, তার স্বগতোক্তিই থাকতো এগুলো, যে এটা আমি ওই চ্যানেলে বা ওই পত্রিকাতে থাকলে খবরটা ফাটিয়ে দিতাম, আমার হাত পা বাঁধা, আমি কিছু করতে পারলাম না যেহেতু এখানে চাকরি করি। এ জিনিস হয়। এই আক্ষেপটা কিন্তু তাদের এই যে পেশাগত বিড়ম্বনা বা এই ট্র্যাজিক জায়গাটা, এটাকেই প্রকাশ করে। কিন্তু এই যে পক্ষপাতের প্রবণতাটা, এটা কেন? দুর্নীতির পাশে দাঁড়িয়ে যাওয়া, সেটা কেন? তো সেটা যদি সাংবাদিক হিসাবে দাঁড়ায় তাহলে তার সম্পাদকীয় নীতির কারণেই তাকে দাঁড়াতে না, হচ্ছে। আমি বলছি যে সে ব্যক্তিগতভাবে যখন সোশ্যাল মিডিয়া পোস্ট করছে তখনও দেখা যাচ্ছে সে ডিফেন্ড করতে চাইছে, এবং যে একজন সুলেখক সেও, তারও একটা পক্ষপাত চলে আসছে, একটা ফ্যানাটিজম চলে আসছে। হ্যাঁ, এই ফ্যানাটিজমটা দেখো, এইটা চলে আসছে, এটা খুব আনফর্চুনেট, বাট এটা চলে আসছে। বিশেষ করে সমাজ মাধ্যমে তারা খবর করে আসছে একরকম, কিন্তু সমাজ মাধ্যমে এসে তারা লিখছে আর এক রকম। হুম। একেবারে হয়তো 360 ডিগ্রি মানে মানে ওরকমভাবে ঘুরে যাচ্ছে না, কিন্তু বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, তাদের একটা বৈপরীত্য ধরা পড়ছে। আহ, বিশেষ করে সে যখন তার পেশাগত জায়গা থেকে বেরিয়ে এসে নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করছে, এটা দুর্ভাগ্যজনক। এটাকে তো কোনো নিয়ম দিয়ে বলা যায় না। এটা এক কথায় বলা যেতে পারে এটা দুর্ভাগ্যজনক, কারণ সবার প্রথমে সে একজন ব্যক্তি মানুষ,
হ্যাঁ, তার পেশাগত কাজের বাইরে সে কি করলো তার সংবাদ মাধ্যম এর কাছে তার জন্য তাকে অ্যান্সারেবল হতে হয় না। ফলত সেই জায়গায় সেইটুকু জেনুইনিটি বজায় রাখতেই পারে। এটা না রাখার শেষ প্রশ্ন সুজয়, আমরা শেষ প্রশ্ন চলে এসেছি। কর্পোরেট দুনিয়া এখন সাংবাদিকতাকে নিয়ন্ত্রণ করছে, সবাই তাই বলছে। এটার কে চ্যালেঞ্জ জানাবার জায়গায় তৃতীয় বিশ্বের সাংবাদিকরা কবে যেতে পারবেন? আমাদের মতো দেশের সাংবাদিকদের পক্ষে কি যাওয়া আদৌ সম্ভব? না, এটা তো এখন কর্পোরেট বা আগে যেটাকে আমরা ধরো মানে এমনি একটা মার্কেটিংয়ে যে বিষয়টা আমরা বলতাম কনজিউমারিজম, এইটা যখন থেকে বিশ্ব বাণিজ্য বা বিশ্ব অর্থনীতির দরজা এক দেশের জন্য অন্য দেশের কাছে খুলে গেছে, মানে আমি বিশ্বায়নের কথা বলছি, তখন তুমি মিডিয়াকেও এর থেকে বাঁচাতে পারবে না। স্বাভাবিক নিয়মে একটা কথা বলা হতো, একজন পুঁজিপতি বা একজন ক্যাপিটালিস্ট বা একজন বড় ধনী মানুষ, সে প্রচুর সম্পদ করেছে, তারপর সে ঝোঁকে মিডিয়ার দিকে, মানে তার সম্পদটা হয়ে গেছে, এবার সে একটু ক্ষমতায় আসতে চায় এবং প্রচার চায়। ফলত তার যদি কিছু অনৈতিক কাজকর্ম থাকে আর তার হাতে যদি একটা দুটো তিনটে মিডিয়া হাউস থাকে, এটা আমরা সারদার ক্ষেত্রে দেখেছি। এই পঞ্জি স্কিমগুলো যারা চালাতো তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে মিডিয়া হাউসগুলো কিভাবে ওন করে রাতারাতি, হ্যাঁ, কারণ তার উদ্দেশ্য ছিল যে তার কিছু অনৈতিক কাজকর্ম, আমার হাতে যদি 10টা-5টা মিডিয়া থাকে, হ্যাঁ, এবং আমি যদি পার্টিকুলারলি আমার মিডিয়াকে কোনো একটি রাজনৈতিক দলের বন্দনার জন্য ব্যবহার করি, ক্ষমতাসীন দলের, তাহলে আমি ওই জায়গাটা থেকে একটু বেঁচে থাকতে পারবো। এটা একটা দিক। এবার কর্পোরেটের যে জোয়ারটা, সেটাকে আমার মনে হয় অ্যাভয়েড করা সম্ভব, মানে আজকের জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে সম্ভব না, জানি না ভবিষ্যতে কী হবে, কারণ এটা দিনে দিনে বাড়বে। এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর ক্ষেত্রে তো একটা অদ্ভুত নিয়ম কাজ করে, সেই নিয়মটা মানে একটা খিচুড়ি টাইপ অফ থিং তৃতীয় বিশ্বের দেশগুলোর ক্ষেত্রে। আমি উন্নত দেশগুলোর ক্ষেত্রে আলাদা বিষয়টা হয়, সেখানে কিছু কিছু ক্ষেত্রে নিয়ম হয়, সেখানে রাষ্ট্রপতিকেও কোর্টে যেতে হয়, প্রেসিডেন্টকে মানে মানুষের সামনে, মানে আমাদের জবাবদিহি করতে হয়। আমাদের দেশে দেখো সেই, মানে আমরা বলতে পারি আমরা বৃহৎ গণতন্ত্র, মানে হ্যান ত্যান, কিন্তু এটা খুব আনফর্চুনেট। এটা আমাদের দেশে, তৃতীয় বিশ্বের মতো দেশে যেখানে দুর্নীতি মানে করাপশন একটা বড় বিষয়, গরিব দেশগুলোর ক্ষেত্রে, উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে, এখনো উন্নয়নশীল বলা হয়, উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে যেহেতু করাপশন একটা বড় বিষয়, একটা অন্তরায়, উন্নয়নের ক্ষেত্রে অন্তরায়, সেখানে মিডিয়ার ভূমিকাটা কর্পোরেটের হাত থেকে সরে যেতে পারলে সাধারণ মানুষের উপকার হতো, হ্যাঁ, সমাজের উপকার হতো। কিন্তু সেটা ওই জনমত দিয়ে শুরু করেছিলাম, জনমত গঠন করা, এই আইডিওলজিটা বা এই এথিক্যাল জায়গাটা মিডিয়ার কতটা আজ রক্ষিত হয়, এটা বা এটা তোমার ক্ষেত্রেও সংশয়, মানে তোমারও মনে হয় এটা সংশয়ের বিষয়, আমারও মানে এই নিয়ে সংশয়। শেষ প্রশ্ন, নিজের ইচ্ছে মতো প্রশ্ন করে উত্তর দেওয়া না দেওয়ার নির্ভর করে এক শাসকের উপরে, আরেক শাসক এতদিন অবধি প্রেস কনফারেন্স না করেই মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছেন। এই দুটো গণতন্ত্রের পক্ষে শুভ, মিডিয়ার নজরে কি আসা উচিত ছিল? দেখো, একটা তুমি কেন্দ্রের সরকারের কথা বলছো, একটা রাজ্যের সরকারের কথা বলছো। এত বছর ক্ষমতায় থাকার পর প্রধানমন্ত্রী একটাও প্রেস কনফারেন্স করেনি, এবং বড় বড় ভয়ঙ্কর বিষয় হয়েছে যেগুলোতে একটা প্রাইম মিনিস্টার অন্তত মিডিয়া ফেস করা উচিত ছিল, করেনি। কিন্তু এই প্রশ্নগুলো তুলবে কারা? তুমি যদি আজ সমাজ মাধ্যমে দেখো, সমাজ মাধ্যমে এগুলো ভয়ঙ্করভাবে প্রশ্ন তোলা হচ্ছে, সমাজ মাধ্যমে ভয়ঙ্করভাবে এই প্রশ্নগুলো তোলা হচ্ছে, কিন্তু সংবাদ মাধ্যমে হচ্ছে না। আজ যারা ডিপিডিপি আইন নিয়ে গেল রব তুলেছে যে আমি সমাজ মাধ্যমে যারা সাংবাদিকতা করে তাদেরকে সাংবাদিক হিসেবে স্বীকৃতি দেব না, আমি তাদেরকে বলি তারা নিজেদের এথিক্যাল পার্টটা একবার দেখুক, তাদের দায়বদ্ধতার বিষয়টার দিকে তারা একটু নজর দিক। হ্যাঁ, কারণ সমাজ মাধ্যমেই কিন্তু এই প্রশ্নগুলো তুলছে, কারণ সমাজ মাধ্যম অ্যান্সারেবল একমাত্র সেই সমাজ মাধ্যম কর্তৃপক্ষের কাছে। সমাজ মাধ্যমের কোনো সো কল্ড কর্পোরেট মালিক নেই বা তার কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেই, যে করছে সে ইন্ডিভিজুয়ালি করছে। কিন্তু এই ডিপিডিপি আইন চালু হলে সংবাদ মাধ্যমও ভুলে যাচ্ছে যে ডিপিডিপি আইনটা যদি সত্যিকারের চালু হয় তাহলে সংবাদ মাধ্যমও কিন্তু দুর্নীতির খবর করতে পারবে না। কোনো একটি রাজনৈতিক দলের নেতা বা নেত্রী দুর্নীতির খবর করলে সে
বোর্ডের কাছে গিয়ে বলতে পারে আমার ব্যক্তিগত ডেটা পাবলিক করা হয়েছে। দুর্নীতির খবর ব্যক্তিগত ডেটা, ঠিক ঠিক ঠিক। আর যেখানে 250 কোটি টাকা ক্ষতিপূরণের কথা বলা আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।